হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আমি সন্দীপ স্যার তোমাদের ইতিহাস বিষয় নিয়ে আজকে 9 নম্বর স্কুল আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, দেখো প্রথম প্রশ্নতে কি বলেছে, দেখো যে টোটাল হিস্ট্রি। প্রশ্ন কি বলেছে? টোটাল হিস্ট্রি, এই টোটাল হিস্ট্রি এর চর্চা শুরু করেন কে? শুরু করেন টোটাল হিস্ট্রির চর্চা কে শুরু করেন জিজ্ঞেস করেছে। ক্যামব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকগণ, অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিকগণ, জাতীয়তাবাদী গোষ্ঠীর ঐতিহাসিকগণ, না সাবলটান গোষ্ঠীর ঐতিহাসিকগণ? তাহলে তোমরা আমার সাথে সাথে এগুলোর উত্তর দিতে শুরু করবে, ঠিক আছে? কি বলেছে দেখো, তাহলে প্রথম প্রশ্ন টোটাল হিস্ট্রি, উত্তর কি হবে? অ্যানাল গোষ্ঠী। কি উত্তর হবে? অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিকগণ। আমরা কি দেখি যে অ্যানাল গোষ্ঠীর যে ঐতিহাসিকগণ আছে সেটাই হচ্ছে কি টোটাল হিস্ট্রির কথা বলা হচ্ছে। মনে থাকবে কি বললাম, এটা কি বলা হচ্ছে? টোটাল হিস্ট্রির কথা বলা হচ্ছে। বোঝা গেল? তারপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রভাবতী সম্ভাষণ। এটি একটি আত্মজীবনী, এটি একটি কি অসম্পূর্ণ আত্মজীবনী, মানে এটা পূর্ণ করা যায়নি, ঠিক আছে? এটা পূর্ণ হওয়ার আগেই তিনি মারা গেছিলেন। তাহলে সেই ব্যক্তিটা কে ছিলেন? দ্বারকানাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? তাহলে এটা উত্তর আমাকে সবাই দাও, কি হবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কি উত্তর হবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলা হচ্ছে। ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক কে ছিলেন? প্রশ্ন কি করেছে? ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক কে ছিলেন? রাজা রাধাকান্ত দেব, ডেভিড হেয়ার, রাজা রামমোহন রায়, না উইলিয়াম কেরি? কি কি বলেছে? রাজা রাধাকান্ত দেব, ডেভিড হেয়ার, রাজা রামমোহন রায়, না উইলিয়াম কেরি? তাহলে কি হবে উত্তর? রাজা রাধাকান্ত দেব। কোশ্চেনটা কি বলেছে দেখো, প্রথম সম্পাদক বলেছে, কে প্রতিষ্ঠা করে জিজ্ঞেস করেনি, প্রথম সম্পাদক কে ছিলেন, ঠিক আছে? দেখো কি বলেছে, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি এটি কবে প্রতিষ্ঠিত হবে? এটি 1817 সালে প্রতিষ্ঠিত হবে। আর প্রশ্ন হচ্ছে কি, কে প্রতিষ্ঠা করেছিলেন? কে করবে? ডেভিড হেয়ার করবেন। কে করবেন? এটি ডেভিড হেয়ার করবেন। মনে থাকবে কি বললাম? কিন্তু এখানে প্রথম সম্পাদকের যদি উত্তর বলেছে তাহলে কি হবে? রাজা রাধাকান্ত দেব হবে। ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করছেন, কবে প্রতিষ্ঠা করছেন? 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হচ্ছে, ঠিক আছে? তারপরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি বলেছে দেখো, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? এখানে যতগুলো অপশন আছে সেগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। ডক্টর এইচ গুরিভ, ডক্টর জে গ্রান্ড, ডক্টর এন ওয়ালিস, ডক্টর এম জে ব্রামলি। তাহলে এখান থেকে আমাদের উত্তরটা জিজ্ঞেস করেছি, প্রথম অধ্যক্ষ জিজ্ঞেস করেছে, অর্থাৎ প্রিন্সিপাল কে ছিলেন, তাহলে সেটা কে হবেন? আমাদের ডক্টর এম জে ব্রামলি উত্তর হবে, সরাসরি উত্তর হবে। কিন্তু কার সুপারিশে এটা গ্রহণ করা হয়েছিল যদি প্রশ্ন করে, যেটা কার সুপারিশে মেডিকেল কলেজটা প্রতিষ্ঠিত হয়েছিল, তার উত্তর হবে কি, যে গ্রান্ডের সুপারিশে হয়েছিল। এটা কার সুপারিশে? যে গ্রান্ডের সুপারিশে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি কবে প্রতিষ্ঠিত হবে? 1835 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হবে এটি। মনে থাকবে কি বললাম, কি এটা ক্লিয়ার হয়েছে সবার? আর সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন। কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং সাহাব ছিলেন, ঠিক আছে? লর্ড উইলিয়াম বেন্টিং সাহাব ছিলেন তৎকালীন গভর্নর জেনারেল, ঠিক আছে? ডক্টর এম জে ব্রামলির সুপারিশে 1835 খ্রিস্টাব্দে ডক্টর এম জে ব্রামলির অধ্যক্ষতায় এই কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে জিজ্ঞেস করছে দেখো, যে আইন দ্বারা বিধবা বিবাহ আইন চালু হয়, এবার প্রশ্ন হচ্ছে কবে চালু হয়, তোমাদের প্রশ্ন করবে যে কবে চালু হয়েছিল, তাহলে তার উত্তর কি হবে? সবাই উত্তর দাও যে এটির উত্তর কি হবে, বিধবা বিবাহ আইন কবে চালু হয়েছে? 1856 খ্রিস্টাব্দে। কি উত্তর হবে? 1856 খ্রিস্টাব্দে। তাহলে যে আইন দ্বারা বিধবা বিবাহ আইন চালু হয় সেটা হচ্ছে কি 1856 খ্রিস্টাব্দের কত নম্বর রেগুলেশন? রেগুলেশন অ্যাক্ট 15, অর্থাৎ পঞ্চদশ। মনে থাকবে কি বললাম? পঞ্চদশ আইন অনুযায়ী, অর্থাৎ 15তম আইন অনুযায়ী এটা চালু করা হয়েছিল। তারপরে জিজ্ঞেস করি দেখো, হুগলির ইমামবাড়া প্রতিষ্ঠাতা ছিলেন কে? কে ছিলেন? হুগলির ইমামবাড়া কে প্রতিষ্ঠা করেছিলেন? মীর নিসার আলী, যাকে আমরা তিতুমির নামেও চিনি, হাজি মোহাম্মদ মহসিন, রশিদ আলী দিবস তোমরা পড়বে পরবর্তীকালে, ফজলুল হক, যাকে আমরা বাংলার
শেরে বাঙ্গাল বলা হয় যাকে, হ্যাঁ, বাংলা শের বা শেরে বাঙ্গাল যাকে বলা হয়, সেই ফজলুল হক। তাহলে কে হবে উত্তরটা? হুগলির ইমামবাড়া কে প্রতিষ্ঠা করেছিলেন? হাজী মোহাম্মদ মহসিন। উত্তর কি হবে? হাজী মোহাম্মদ মহসিন উত্তর হবে। মনে হবে কি বললাম? আমি কি বললাম এখানে? মীর নিসার আলীর প্রকৃত নাম হচ্ছে মীর নিসার আলী, তাহলে তার আরেক নাম কি? তিতুমির। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ, ভালোভাবে মনে রাখো যে আনন্দমঠ কে রচনা করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন উদ্দেশ্যে এটা রচনা করা হয়েছিল? নীল বিদ্রোহের পটভূমিতে, ভিল বিদ্রোহের পটভূমিতে, পাবনা বিদ্রোহের পটভূমিতে, না সন্ন্যাসী ফকির বিদ্রোহের পটভূমিতে? সরাসরি উত্তর কি লিখবে? যে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের পটভূমিতে রচনা করা হয়েছিল আনন্দমঠ। এর সঙ্গে সঙ্গে আমরা কি দেখব? এর সঙ্গে সঙ্গে 1857 সালের যে মহাবিদ্রোহ, এটারও উল্লেখ এই আনন্দমঠে আমরা পেয়ে থাকি। তাহলে কি কি বললাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস রচনা করেছেন। কোন উদ্দেশ্যে? সন্ন্যাসী ফকির বিদ্রোহ এবং 1857 মহাবিদ্রোহ সম্পর্কে এটা লেখা হয়েছে। নীল বিদ্রোহ তোমরা জানো ভালোভাবে, কবে হয়েছিল? 1859 খ্রিস্টাব্দে। কত সালে? নীল বিদ্রোহ কবে হয়েছিল? 1859 খ্রিস্টাব্দে। মনে হবে কি বললাম? তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই উপন্যাসটি রচনা করেছিলেন। উদ্দেশ্যগুলো ক্লিয়ার হয়েছে। তারপরে দেখো কি বলেছে? রংপুর বিদ্রোহে নুরুল উদ্দিনের সহকারী কে ছিলেন? শিবরাম, দেবী সিং, তিতুমি, না দয়ারাম শীল? এটা রংপুর বিদ্রোহ হয়েছিল কার বিরুদ্ধে? দেবী সিং এর বিরুদ্ধে। কার বিরুদ্ধে হয়েছিল এটা? রংপুর বিদ্রোহ হয়েছিল দেবী সিং এর বিরুদ্ধে। আর বিদ্রোহের নেতা কে ছিলেন? বিদ্রোহের নেতা ছিলেন নুরুল উদ্দিন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো ভালোভাবে মনে রাখো। ঠিক আছে, রংপুর বিদ্রোহের নেতা কে ছিলেন? নুরুল উদ্দিন। আর কার বিরুদ্ধে হয়েছিল? দেবী সিং এর বিরুদ্ধে। আর তার সহকারী কে ছিলেন? দয়ারাম শীল। কে ছিলেন? দয়ারাম শীল। উত্তর কি হবে এখানে? দয়ারাম শীল উত্তর হবে। ক্লিয়ার হয়েছে কি বললাম? তারপরে দেখো কি বলেছে? বালাকোটের যুদ্ধে ওয়াহাবিরা পরাজিত হয় কাদের কাছে? কাদের কাছে ওয়াহাবিরা পরাজিত হয়েছিল? সবাই আমাকে উত্তর দাও। কার কাছে হবে? শিখদের কাছে, মারাঠাদের কাছে, গোর্খাদের কাছে, না ব্রিটিশদের কাছে? কি উত্তর হবে? শিখদের কাছে। কাদের কাছে? না ওয়াহাবিরা কাদের কাছে পরাজিত হয়েছিল? না শিখদের কাছে। পাগলপন্থী কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল ঢাকায়, খুলনায়, ময়মনসিংহে, না যশোহরে? তাহলে পাগলপন্থী কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোথায়? না ময়মনসিংহে হয়েছিল। কোথায় হয়েছিল? ময়মনসিংহে। ক্লিয়ার হয়েছে? তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে? পরবর্তী প্রশ্নতে কি বলেছে দেখো? ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে ছিলেন? কি বলেছে কোশ্চেনটা দেখো? ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া এই গ্রন্থটির লেখক কে ছিলেন? এই গ্রন্থটির লেখক আর কেউ নয়, বরিয়া মজুমদার। কে ছিলেন? বরিয়া বরিয়া মজুমদার। এর সাথে সাথে তোমরা আরেকটা উত্তর দাও, তার লেখা আরেকটি বিখ্যাত গ্রন্থের নাম কি? 22 ইয়ার্স টু ফ্রিডম। 22 ইয়ার্স টু ফ্রিডম এই গ্রন্থটিও রচয়িতা কে ছিলেন? বরিয়া মজুমদার। প্রথমে কি বললাম? ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া, বরিয়া মজুমদার। এবং আরেকটা কি বললাম? না 22 ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থের রচয়িতা কে ছিলেন? বরিয়া মজুমদার। ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন? তোমরা ভালোভাবেই জানো যে ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন? কাদম্বিনী গাঙ্গুলি। কে ছিলেন? কাদম্বিনী গাঙ্গুলি ছিলেন। ঠিক আছে, কাদম্বিনী গাঙ্গুলি ছিলেন ভারতের প্রথম মহিলা চিকিৎসক। খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রথম স্নাতক ইনিই ছিলেন। প্রথম স্নাতক কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু। প্রথম যদি স্নাতকোত্তর জিজ্ঞাসা করা হয় তাহলে হচ্ছে চন্দ্রমুখী বসু। মনে হবে কি বললাম? এই দুটো প্রশ্ন ভালোভাবে মনে রাখবে। একটা প্রশ্ন কি বললাম? ভারতের প্রথম স্নাতক হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু। আর ভারতের প্রথম স্নাতকোত্তর হচ্ছে চন্দ্রমুখী বসু। আর ভারতের প্রথম মহিলা চিকিৎসক হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে? ঠিক বা ভুল নির্ণয় করতে বলেছে। তোমরা ভালোভাবে এই প্রশ্নগুলো করে যাবে, কারণ এরকমই কিছু কোশ্চেন থাকে যেগুলো ঘুরিয়ে করা হয় মাধ্যমিকে, তখন তোমাদের অসুবিধা হতে পারে। ওই জন্য বইটাকে ভালোভাবে খুঁটে পড়ে যাবে, আশা করি তোমরা সব পেরে যাবে। চিত্রশিল্পের অবদানের জন্য রাজা রবি বর্মা বিখ্যাত। কি বলেছে? চিত্রশিল্পের
অবদানের জন্য রাজা রবি বর্মা বিখ্যাত। এটা ঠিক না ভুল? অবশ্যই ঠিক। এটা কি হবে? একদম সঠিক কথা। রাজা রবি বর্মা ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী। ভারতের ইতিহাসে একটা বিখ্যাত চিত্রশিল্পীর নাম হচ্ছে রাজা রবি বর্মা। তারপর দেখো ফরাজি নামের ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেন সৈয়দ আহমেদ। ঠিক আছে, তাহলে এটাও হচ্ছে কি সৈয়দ আহমেদ ব্রেলভি। এর পুরো নাম হচ্ছে কি? ফরাজি আন্দোলন শুরু করেছিলেন কে? সৈয়দ আহমেদ ব্রেলভি। ঠিক আছে, এটাও সঠিক কথা। পরবর্তী প্রশ্ন কি লিখেছে দেখো, উডের ডেসপেচ 1854 খ্রিস্টাব্দে ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা বলা হয়। উডের ডেসপেচ 1854 খ্রিস্টাব্দে ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা বলা হয়। ঠিক আছে, কেন বলা হয়? ইংল্যান্ডে আধুনিকরণে ভারতের শিক্ষা ব্যবস্থা প্রবর্তন হয়। উডের ডেসপেচ ভারতের সমাজ ও ধর্ম সংস্কারের কথা বলা হয়। উড ভারতের আধুনিক রাষ্ট্র চিন্তার কথা বলেন। ঠিক আছে, তোমরা আমাকে উত্তর দাও যে এটার উত্তর কি হবে। কি উত্তর হবে? তাহলে ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা বলা হয় কেন? ইংল্যান্ডের অনুকরণে ভারতের শিক্ষা ব্যবস্থা প্রবর্তন হয়। উডের ডেসপেচ ভারতের সমাজ ও ধর্ম সংস্কারের কথা বলেন। তাহলে কি হবে? ইংল্যান্ডের অনুকরণে ভারতের শিক্ষা ব্যবস্থা প্রবর্তন হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, এইখানে একটা কোশ্চেনটা ভালোভাবে মনে রাখো, ফরাজি আন্দোলনে ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেন সৈয়দ আহমেদ। এটা ভুল কোশ্চেন আছে। ঠিক আছে, এটা সবাই একটু ঠিক করে নিবে। এটা কোশ্চেনে কি আছে? ভুল আছে। সৈয়দ আহমেদ নয়, হাজি শরীয়তুল্লাহ হবে। এটা কে হবে? হাজি হাজি শরীয়ত উল্লাহ। ঠিক আছে, এটা একটু ঠিক করে নিবে। তারপর দেখো কি বলেছে, ভারতে ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেন। ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তনের উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা করা। অরণ্য আইন, ঠিক আছে, কবে হয়েছিল? প্রথম 1865 খ্রিস্টাব্দে। অরণ্যবাসীদের জীবনযাত্রা মানোন্নয়ন ছিল এই আইনের উদ্দেশ্য। ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে, এইটাই, নিজেদের স্বার্থ ছাড়া কোনো কাজ তারা করেনি নর্মালি দেখতে গেলে। ঠিক আছে, ভারতের ভালো করার উদ্দেশ্যে তারা কিন্তু বেশিরভাগ কাজ করেনি। তারা নর্মালি দেখতে গেলে নিজেদের স্বার্থ কি কি ছিল? অরণ্য, তোমরা জানো যে জাহাজ নির্মাণ শিল্প এবং আমাদের রেলপাত যে নির্মাণ করার জন্য এই অরণ্যের দরকার পড়তো, তার জন্য তারা এই অরণ্যকে ব্যবহার করতে চাইছিল। ঠিক আছে, তারপরে কি লিখেছে দেখো। আচ্ছা, 1 নম্বরের যাবতীয় প্রশ্ন আমরা করে নিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি 2 নম্বরের প্রশ্নগুলো করব এবং 4 নম্বরের প্রশ্নগুলো করব। দেখো 2 নম্বরের প্রশ্নে কি বলেছে দেখো, আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে পার্থক্য। বামাবোধিনী পত্রিকার বিষয়বস্তু কি ছিল? চুঁয়ে পড়া নীতি। অভ্যুত্থান বলতে কি বুঝো? পাবনা রায়ত সমিতি কারা কি উদ্দেশ্যে গঠন করেছিলেন? তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, 4 নম্বরে আধুনিক ইতিহাস চর্চা ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? হুতম প্রচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলা সমাজে কিরূপ চিত্র পাওয়া যায়? চুয়ার বিদ্রোহের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এগুলো সব আমরা পিপিটির মাধ্যমে আলোচনা করব। এগুলো সব আমরা কি করব? পিপিটির মাধ্যমে আলোচনা করব। ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছ সবাই। সবাই লেখাটা বোঝা যাচ্ছে সবাইকে? দেখতে পাচ্ছ? আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে তাদের মধ্যে পার্থক্য কি আছে এটা জিজ্ঞেস করেছে। আত্মজীবনী এবং স্মৃতিকথার মধ্যে পার্থক্য জিজ্ঞেস করেছে। তাহলে পার্থক্যগুলো দেখো কি বলেছে। আত্মজীবনীকে আমরা কি বলি না অটোবায়োগ্রাফি বলি, এবং স্মৃতিকথাকে কি বলা হয়? মেমোয়ার বলা হয়। সম্পূর্ণ এক জিনিস কিন্তু নয়। তাহলে দুইয়ের মধ্যে অতি সূক্ষ্ম একটা পার্থক্য লক্ষ্য করা যায়, একটু সামান্য পার্থক্য লক্ষ্য করা যায়। তো আত্মজীবনী লেখকের সম্পূর্ণ জীবন ইতিহাস, মানে জীবনের ইতিহাস,
আত্মজীবনী লেখার সময় তিনি তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি কালানুক্রমিকভাবে মানে একদম পর্যায় পর্যায় করে সাজানো থাকবে এইভাবে করে, কখন কি ঘটনা ঘটেছে, তাই না? তাহলে জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত, মানে মৃত্যুর আগে পর্যন্ত, মৃত্যুর পর তো আর লিখতে পারবে না, তাহলে এই যে পর পর ঘটনাগুলো কি হচ্ছে সাজানো আছে, এইভাবে লিখতে হয়েছে। অপরদিকে আমরা যদি দেখি স্মৃতিকথার সময় সময়ানুক্রমিক বিবরণ সময় নাও থাকতে পারে, অনেক সময় লেখক নির্দিষ্ট, এটা ভালোভাবে মনে রাখবে, নির্দিষ্ট কোনো ঘটনার বিবরণ দিয়ে থাকেন, ঠিক আছে? এর থেকে লেখকের জীবনের সকল দিকের কথা জানা নাও যেতে পারে আমাদের স্মৃতিকথা। যেমন তুমি কোথাও ঘুরতে গেছো, সেই উদ্দেশ্যে তুমি লিখেছো কোথাও, ধরো হাজারিবাগ ঘুরতে গেলে হাজারিবাগ সেখানে কেমন আছে কি ব্যাপার সেটা তুমি স্মৃতিকথা অনুযায়ী লিখতে পারলে। কিন্তু তুমি যখন আত্মজীবনী লিখছো, তুমি কোথায় জন্মগ্রহণ করেছো, কোথায় তারপরে কত দূরে পড়াশোনা করেছো, কেমনভাবে পড়াশোনা করেছো, কোথায় কোথায় ঘুরেছো, সব কিছু তুমি কিন্তু এখানে বর্ণনা করবে। এটা হচ্ছে কি অটোবায়োগ্রাফি। আর স্মৃতিকথা হচ্ছে তুমি ঘুরতে গেছো, সেখানে একটা নির্দিষ্ট একটা জিনিস তুমি বর্ণনা করে দিতে পারো, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা কি বলি না মেমোয়ার, কি বলি আমরা মেমোয়ার। তারপরে কি বলেছে দেখো, বামাবোধিনী পত্রিকা, বামাবোধিনী পত্রিকার বিষয়বস্তু কি ছিল, কি জিজ্ঞেস করেছে? বামাবোধিনী পত্রিকার বিষয়বস্তু কি ছিল? তো এই বামাবোধিনী সভার মুখপত্র হিসেবে পরিচিত বামাবোধিনী পত্রিকার স্বত্বাধিকারী ও সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত। আচ্ছা, বামা কথার অর্থ হচ্ছে নারী, এটা মনে রাখবে। বামা কথার অর্থ হচ্ছে কি নারী, নারীকেই তারা বামা বলতো। বিষয়বস্তু কি ছিল এই পত্রিকা? 1900 থেকে বাংলার সামাজিক জীবনের উপর আলোকপাত করেছিল, সামাজিক জীবনের উপর, এবং নারী সমাজে প্রকৃত অবস্থা কেমন ছিল, নারীদের লেখা গল্প কবিতা প্রভৃতি ছিল এই পত্রিকার প্রকাশিত বিষয়বস্তু। তাহলে এইটা হচ্ছে কি বামাবোধিনী পত্রিকা। কে প্রকাশ করেছিলেন? উমেশ চন্দ্র দত্ত প্রকাশ করেছিলেন, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে না চুঁয়ে পড়া নীতি বা ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি। ঠিক আছে, দেখা যাচ্ছে আশা করি। চুঁয়ে পড়া নীতি বা ফিল্টারেশন থিওরি কি? চুঁয়ে পড়া নীতি বা ফিল্টারেশন থিওরি বলতে কি বোঝানো হয় জিজ্ঞেস করেছে। দেখো, পাশ্চাত্য শিক্ষা, এটা কে, এটা কোন সময়ের কথা বলা হচ্ছে? যখন পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা আমাদের পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য ভারতের উপর উদ্গ্রীব হয়েছিল ইংরেজরা। ফিল্টারেশন থিওরি মানে এইভাবে 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 কি হবে, যখন উচ্চতলা মানুষকে আমরা শিক্ষা দিয়ে দেবো, তখন তারা কি করবে, নিচে 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 সেটাকে চুয়ে চুয়ে সেটাকে শিক্ষা ব্যবস্থাকে ছড়িয়ে দিবে, এটা হচ্ছে তাদের উদ্দেশ্য ছিল। পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার বিস্তারের সূচনায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয় যে বাংলার উচ্চ, কি বলেছে দেখো, বাংলার উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার, কোন শিক্ষার কথা বলেছে? ইংরেজি শিক্ষার প্রসার ঘটানো হলে ওই উচ্চশিক্ষিত লোকেরাই সাধারণ জনগণের মধ্যেও তারা বিস্তার ঘটাবে। ফিল্টারের জল যেমন, এই জল যেমন দেখতে পাচ্ছ, যেমন উপর থেকে পরিষ্কার হয়ে চুঁয়ে পড়ে নিচে চুঁয়ে নিচে নামে, তেমনই সমাজে উচ্চ স্তরের থেকে নিম্ন স্তরের শিক্ষা স্তরে এই নীতিকেই চুঁয়ে পড়া, নিম্ন স্তরের শিক্ষা স্তরের শিক্ষা বিস্তারের এই নীতিকেই আমরা কি বলবো চুঁয়ে পড়া নীতি বা ফিল্টারেশন থিওরি বলা হয়। এটা ম্যাকলেরও ধারণা ছিল, হ্যাঁ, এটা ম্যাকলেরও ধারণা ছিল। তারপরের প্রশ্ন কি বলেছে দেখো, আপরাইজিং বা অভ্যুত্থান কাকে বলা হয়? কি বলেছে? আপরাইজিং বা অভ্যুত্থান কাকে বলে? ঠিক আছে, অভ্যুত্থান। তাহলে অভ্যুত্থান বা আপরাইজিং, অভ্যুত্থান বলতে বোঝায় সেই জাতীয় বিদ্রোহকে, সেই জাতীয় বিদ্রোহকে যখন ওই বিদ্রোহের পিছনে ব্যাপক জনসমর্থন থাকে, অনেক সমর্থন থাকবে, এখানে জনসমর্থনের কোনো অভাব থাকবে না। স্বতঃস্ফূর্ত এই বিদ্রোহ আঞ্চলিক এবং গোষ্ঠীগত হতে পারে, মানে সমাজের একদম সামান্য অংশে এটা হতে পারে, আবার সফল বা ব্যর্থও হতে পারে এটা। যেমন হচ্ছে 1946 খ্রিস্টাব্দে ভারতীয় নৌসেনার বিদ্রোহকে অভ্যুত্থান হিসেবে চিহ্নিত করা যায়। শাসকের বিরুদ্ধে জনগণের বিদ্রোহ বা উত্থান হলে তাকে গণ অভ্যুত্থান বলা হয়। আবার এই ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে জনগণের বিদ্রোহকে জাতীয় অভ্যুত্থান বলা হয়ে থাকে। তাহলে আমাদের একটা উদাহরণ হচ্ছে কি নৌসেনার বিদ্রোহ, যাকে আমরা নৌ বিদ্রোহ বলি। এটা কি বিদ্রোহের কথা বলা হচ্ছে? নৌ বিদ্রোহের কথা বলা হচ্ছে, ঠিক আছে? কোন বিদ্রোহের কথা বলা হচ্ছে? নৌ বিদ্রোহের কথা বলা হচ্ছে এটা। আর নৌ বিদ্রোহ হবে কবে না 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ। এটাকে আমরা একটা অভ্যুত্থান বলতে পারি। এটা কি বলতে পারি? একটা আমরা অভ্যুত্থান বলতে পারি। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, কারা কি উদ্দেশ্যে দ্য পাবনা রায়ত লীগ গঠন করেছিলেন?
কি বলেছিল, পাবনা রায়ত লীগ লীগ হচ্ছে কে কোন উদ্দেশ্যে গঠন করেছিলেন, সেই প্রশ্নটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। পাবনা রায়ত লীগ 19 শতকের দ্বিতীয়ার্ধে বাংলায় যে সকল কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল পাবনা। পাবনার কৃষকদের মূল লক্ষ্য ছিল ন্যায্য খাজনা দেওয়া। ন্যায্য খাজনা দেবে মানে অতিরিক্ত খাজনা দেবে না, ন্যায্য খাজনা দেবে, কতটা দরকার সেটাই খাজনা দেবে। দা পাবনা রায়ত লীগ কবে গঠন করা হয়েছিল? 1873 খ্রিস্টাব্দে পাবনার ইউসুফজাই পরগনার কৃষকরা একটি রায়তি সমিতি বা দা পাবনা রায়ত লীগ গঠন করেন। তাহলে কবে গঠন হচ্ছে এটা? 1873 খ্রিস্টাব্দে। এই সমিতি জমিদারদের বেআইনি খাজনা বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ করে, মাঝে মাঝে খাজনা দেওয়াও বন্ধ করে দেয়। এই রায়তি সমিতি কৃষকদের কাছ থেকে চাঁদা আদায় করে জমিদারদের বিরুদ্ধে মামলা করে। ঠিক আছে, মামলা করে। তারপরে দেখো কি বলেছে, এটা হচ্ছে কি আমাদের 4 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, এগুলো সব 4 নাম্বার। এখানে আমাদের 2 নম্বরের কোশ্চেনগুলো ঠিক হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, যে 1 নম্বর এটা কোশ্চেন হচ্ছে কি, 1 নম্বর কোশ্চেন আধুনিক ইতিহাস হচ্ছে খেলাধুলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা আগেও আমরা আলোচনা করেছি খেলাধুলার ইতিহাস নিয়ে, এটা বলার মতো সেরকম কিছু নেই। তোমরা এটা আগের বারে যেটা পড়েছিলাম সেগুলোই হচ্ছে কি, বিনোদন, এটা একটা প্রতিবন্ধতাপূর্ণ বিনোদন, একটা দক্ষতামূলক শারীরিক কার্যকলাপ। এটা শুরু হয়েছিল কোথা থেকে? গ্রিস জেলা থেকে শুরু হয়েছিল। এটা খুব জনপ্রিয়তা লাভ করে, এটা বর্তমানে হচ্ছে আমাদের ভারতেও এটা খুব গুরুত্বপূর্ণ হিসাবে দেখানো হয়। তাহলে ক্রিকেট খেলা, ফুটবল খেলা এগুলো তো সবই আমরা জানি, কিন্তু আমাদের আসল খেলাধুলো যেটা যদি দেখি আমরা, গ্রাম্যগঞ্জের খেলাগুলো যেগুলো আছে, কিতকিত আছে, হাডুডুডু আছে, ঠিক আছে, তাহলে এইগুলো খেলাগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, কারণ এগুলো দিন দিন কি হচ্ছে, লুপ্তপ্রায় বলা হয়। সেই লুপ্তপ্রায় খেলাগুলোকে ফুটিয়ে তোলার জন্যই এই খেলাধুলার ইতিহাসটা গুরুত্বপূর্ণ হয়ে আছে। ঠিক আছে, এখানে যে লেখা আছে দেখো, 22 ইয়ার্স টু ফ্রিডম, কার লেখা? বরিয়া মজুমদার, সোশ্যাল হিস্ট্রি ফর ইন্ডিয়ান ক্রিকেট, এটা হচ্ছে কি বরিয়া মজুমদারের লেখা। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ বরিয়া মজুমদার লিখেছিলেন এটা। এছাড়া ঐতিহাসিক নলিন মেহতার সঙ্গে মেগান রচনা করেছিলেন কি, অলিম্পিক্স দ্য ইন্ডিয়ান স্টোরি, এটা তোমরা ভালোভাবে জানো, এই কোশ্চেনটা আমরা আগেও করেছি। ফুটবল বিষয়ে কৌশিক বন্দ্যোপাধ্যায় খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ লিখেছেন, রামচন্দ্র গুহ লিখেছেন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বিভিন্ন আবেগ, আর এই 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের ফলে বাঙালিদের মনে যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল, সেখান থেকে আমরা জানি যে 1911 সালে যখন আমাদের আইএফএ খেলা হয়, আইএফএ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে দিয়ে যে একটা খেলা হয়েছিল, যেখানে ইংরেজদের তরফ থেকে ছিল ইস্ট ইয়র্কশায়ার এবং আমাদের মোহনবাগান ক্লাব, সেখানে ইস্ট ইয়র্ককে আমরা পরাজিত করেছিলাম 1911 সালে, যেটাও একটা জাতীয়তাবাদী উন্মাদনা সৃষ্টি করেছিল। এটা আমরা জানি। রামচন্দ্র গুহ মনে করেন যে এই জাতীয়তাবাদের স্ফোটিত প্রকাশ দেখে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রোধ করে এবং কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করে দিয়েছিল। তাহলে খেলাধুলা কতটা গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ। খেলায় নারীদের অংশগ্রহণ দেখে সমাজের নারীর স্বাধীনতার বিষয়ে আমরা জানতে পারি যে নারীরা কতটা স্বাধীনতা হিসাবে খেলতে পারেন। খেলার ইতিহাস চর্চার মাধ্যমে কোনো দেশের সমাজ ও সংস্কৃতির পরিচয় আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে এগুলো সব দেখতে পাই। তাহলে আধুনিক এই যে আমরা দেখতে পাচ্ছি কুমিরডাঙ্গা, ডাঙ্গুলি, হাডুডুডু, কিতকিত, এগুলো কি দিন দিন কি হচ্ছে, লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। লুকোচুরি, কানামাছি, এগুলো প্রায় দিন দিন লুপ্ত হয়ে যাচ্ছে, কারণ এখন বাচ্চারা হচ্ছে ইয়েতে আমাদের ফোনে খেলাধুলা করছে। হ্যাঁ, লুডো পাড়া থেকে শুরু করে সব ফোনেই পেয়ে যাচ্ছে, তো সারা ফোনেই খেলাধুলা করছে, যার ফলে এগুলো আস্তে আস্তে বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। দ্বিতীয় প্রশ্ন দেখো কি বলেছে, দেখো, হুতম পেঁচার নকশা। তোমরা আমাকে উত্তর দাও, হুতম পেঁচা কার ছদ্মনাম ছিল? হুতম পেঁচার নকশা সমাজের, সমকালীন সমাজের ছবি কিভাবে ফুটে উঠেছে নকশায়। তাহলে কি হবে, কলকাতা জোড়াসাঁকোর বিত্তশালী সিংহ পরিবারের সন্তান কালী প্রসন্ন সিংহ, কি নাম? কালী প্রসন্ন সিংহ হুতম পেঁচার নকশায় তৎকালীন কলকাতা ও তার আশেপাশের অঞ্চলের ধনী ও শিক্ষিত বাঙালি সমাজের তথা বাবু সমাজের চিত্র তুলে ধরেছেন। এই সমাজ হলো বাঙালি সমাজের অগ্রণী অংশ। এরা ব্রিটিশ আমলে অর্থ সম্পদে ফুলে ফেপে উঠেছিল এবং তিনি ক্রিটিসাইজ করেছেন। তাহলে হুতম পেঁচা কার ছদ্মনাম ছিল? কালীপ্রসন্ন সিংহের। ভালোভাবে মনে রাখবে যে কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম ছিল হুতম পেঁচার নকশা। সমাজের ধ্বজাধারীদের শ্রেণী বিভাজন যদি দেখি আমরা, এখানে অনেক বিত্তশালী মানুষের বাড়াবাড়ন্ত ছিল। তিনি 3টে ভাগে ভাগ করেছেন। এইভাবে তিনি 3টে ভাবে
সমাজটাকে ভাগ করেছেন। একটা হচ্ছে ইংরেজি শিক্ষায় শিক্ষিত কিন্তু সাহেবী চলচলন একদম অন্ধ অনুকরণ করতো, একদম মানে পুরোপুরি একদম হুবহু কপি করতো, যে ইংরেজি শিক্ষিত মানুষরা কেমন চলাচল করে কেমন ভাবে থাকে তাদের মতো হতে চাইতো। আরেক শ্রেণী ছিল যে ইংরেজি জানতো কিন্তু তারা কোনো অন্ধ অনুকরণ করেননি। আরেক দল ছিল, তাহলে এটা দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর ছিল যারা ইংরেজি জানতো না, যারা গোড়া হিন্দু, যারা গোড়া একদম হিন্দু ছিল। অসৎ উপায়ে অর্থ উপার্জন এই বাঙালি সমাজে আমরা দেখতে পাই, ঠিক আছে। কম বেশি ফন্দি ফিকিরি করি করি সাধারণ মানুষের কাছ থেকে কীভাবে টাকা হাতেই নেওয়া যায় সেটা তারা ভালোভাবে জানতো। হীনতা কপটতা যেমন তৎকালীন সমাজে স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছিল। উচ্ছৃঙ্খল জীবনযাপন সেই সময় আমরা দেখতে পাই যে পার্শ্ববর্তী শহরগুলিতে এক শ্রেণীর মানুষ ভ্রষ্টাচারে মানে পরিপূর্ণ হয়ে গেছিলো, উচ্ছৃঙ্খল জীবনযাপন করতো, নাচ গান খাওয়া দাওয়া একদম বিরাট ব্যাপার থাকতো, ঠিক আছে। ঝগড়া মারপিট এগুলো সত্যতে থাকতো। এবং ধর্মীয় গোঁড়ামিও আমাদের এখানে দেখতে পাই যে ধর্মীয় গোঁড়ামি কেমনভাবে ছিল। হিন্দু ব্রাহ্মণ খ্রিস্টান সব ধর্মে কিছু গোঁড়া প্রকৃতির মানুষ মানবিকতার উপরে ধর্মীয় ভাবনাকে বেশি গুরুত্ব দিত। সমাজে যেমন সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, বিধবা বিবাহের পক্ষে এবং বিপক্ষে জন্ম যে দ্বিধা বিভক্ত ছিল তাও জানা যায়। মানে সতীদাহ প্রথা ভালো এটাও অনেকজন বলতো, আবার অনেকজন এটার বিরোধিতা করেছে, যার জন্য আমরা জানি যে এটা বন্ধ হয়েছে। কবে বন্ধ হয়েছিল এটা? 1829 খ্রিস্টাব্দে 17 নম্বর রেগুলেশন আইন দ্বারা। কত নম্বর? 17 নম্বর রেগুলেশন আইন দ্বারা, ঠিক আছে। তারপরে আমরা তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি সমাজের যে বিভিন্ন চিত্রগুলো তিনি এখানে তুলে ধরেছেন, ঠিক আছে। তারপরে প্রশ্ন হচ্ছে কত নম্বর প্রশ্ন? এটা 3 নম্বর প্রশ্ন। কি বলেছে দেখো, কোল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কোল বিদ্রোহ প্রথমত জানতে হবে কবে হয়েছে। কোল বিদ্রোহ হয়েছে কবে? 1831 খ্রিস্টাব্দে। আর বিহারে কোথায় হয়েছে? ছোটনাগপুর অঞ্চলে এটা দেখতে পাওয়া যায়। এরা কোল রাজ্যের জমিদার মহাজন এবং ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, তাই ইতিহাসে কোল বিদ্রোহ নামে পরিচিত। 1831 থেকে 32 খ্রিস্টাব্দে বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করেছিল এবং বিদ্রোহের কারণ যদি দেখা যায় তাহলে অত্যাধিক পরিমাণে রাজস্ব হার বৃদ্ধি করে দিয়েছিল, ঠিক আছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছোটনাগপুর অঞ্চলে শাসনভার গ্রহণ করে এই অঞ্চলে বসবাসকারী কোলদের উপর অতিরিক্ত ভূমি রাজস্ব আরোপ করেছিল। মহাজনরা সেই খাজনা আদায় করতে গিয়ে এত পরিমাণ অত্যাচার করেছে যাতে তারা এর কাছ থেকে মুক্তির জন্য কোরা বিদ্রোহ করেছিল, একদম মুক্তি চাইছিল এই মহাজনদের কাছ থেকে, শোষণের থেকে। ব্রিটিশ আইনের প্রবর্তন, ব্রিটিশরা নিজস্ব আইন তাদের উপর চাপিয়ে দিচ্ছিলেন, ঠিক আছে। কোম্পানি তাদের উপর ব্রিটিশ আইন চাপিয়ে দেয়, ফলে তাদের ঐতিহ্যগত ব্যবস্থা ভেঙে পড়লে কোলদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পায়। তারপরে ইজারাদার এবং ঠিকাদারদের শোষণ হয়। এই অঞ্চলে ইজারাদার ও ঠিকাদাররা কোলদের সর্বস্ব কেড়ে নিত একদম, হ্যাঁ। বিভিন্নভাবে তাদের শোষণ করত। সরকারি রাস্তা তৈরি করার জন্য তাদের বেগার খাটানো হতো। বেগার মানে তোমরা জানো যে বিনা পয়সায় খাটানো হতো। এইসব কারণে তারা ক্ষুব্ধ হয়েছে। আরও অনেক কারণ আছে, যেমন হচ্ছে কি তাদেরকে জোরপূর্বক, আমরা দেখি জোরপূর্বক আফিম চাষ করা, তো আফিম চাষ করতে বাধ্য করা হতো জোর করে, ঠিক আছে। তাহলে এগুলো তো রয়েছেই, এগুলো রয়েছেই। আর বৈশিষ্ট্য কি আছে দেখো, আদিবাসী এবং উপজাতি বিদ্রোহ। কোল বিদ্রোহে আদিবাসী বা কোল বিদ্রোহ ছিল আদিবাসী বা উপজাতি বিদ্রোহ। এই বিদ্রোহের প্রধান ভূমিকা পালন করেছিল আদিবাসী লোকেরাই। ব্রিটিশ বিরোধী বিদ্রোহ ছিল এটা। কোল বিদ্রোহ ছিল ব্রিটিশ বিরোধী প্রতিবাদ সংগ্রাম। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছোটনাগপুর অঞ্চলে অধিকার লাভ করার পর তাদের উপর নতুন ভূমি রাজস্ব নীতি কার্যকর করে। এতে ক্ষুব্ধ হয়ে করে কোলরা ব্রিটিশ ও তাদের সহযোগী জমিদার ও মহাজনদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, ঠিক আছে। কোলদের চিরাচরিত অধিকার রক্ষা করার জন্য তারা লড়াই করেছিলেন। তাহলে এই কারণগুলোর জন্য তারা লড়াই করেছেন। তাহলে সেখান থেকে আমরা দেখতে পারি যে এরা লাস্ট পর্যন্ত আমরা কি দেখব, যে নতুন অঞ্চল গঠন করবে, যেটাকে আমরা কি বলি দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি। এই দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কবে গঠন হবে? 1834 খ্রিস্টাব্দে। বিদ্রোহ শেষ হবে কবে? 1833 খ্রিস্টাব্দে। মানে প্রচুর পরিমাণে অত্যাচার করে এই বিদ্রোহটাকে কি হবে? সমাপ্ত করা হবে এবং তার পরিবর্তে তাদেরকে গঠন করা হবে কি? দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি। তাহলে প্রশ্ন করবে যে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কোন বিদ্রোহের ফলে শুরু হয়েছিল? সেটা হচ্ছে কোল বিদ্রোহের ফলে শুরু হয়েছিল, ঠিক আছে। বা কবে হয়েছিল এটা? 1834 খ্রিস্টাব্দে। আশা করি তোমরা এই কোশ্চেনগুলো বুঝতে পারছো। কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো তোমাদেরকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।